Cholecystitis. Cholecystitis. এটা কি কোলনের মধ্যে কোনো সিস্টেমের Poli means হচ্ছে বাইল। Cyst মানে হচ্ছে স্যাক বা থলি। আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন। স্যার তাহলে ওই যে একটা বল না সিস্ট হয়েছে ওই সিস্টের স্পেলিংটা কি আলাদা? একই বাইল মানে পিত্ত, পলি মানে হচ্ছে বাইল মানে পিত্ত বাংলা। না না আমি পুরো মানে দেখুন কোলোসিস্টাইটিসের হ্যাঁ এটা লিখুন বলছি। সিস্ট মানে হচ্ছে থলি বা ব্লাডারকেও বোঝায়। এবার সিস্ট অনেক জায়গায় আমাদের আছে। একটা তো গল ব্লাডার বোঝায়, একটা ইউরিনারি ব্লাডারও বোঝায়, তাকেও সিস্ট বলে। সিস্ট মানে হচ্ছে থলি যেখানে কিছু বডি ফ্লুইড যেটা বডিতে আপনামনি তৈরি হয়, সেই ফ্লুইডটা যখন যেখানে থাকে সেটাকে বলা হয় সিস্ট। সেটা সময় সময় সেটা সিস্ট থেকে বেরিয়েও যায়। পলি মানে হচ্ছে বাইল। এখানে cholecystitis মানে হচ্ছে ইনফ্লামেশন। তাহলে এই দুটোকে এক কথায় কি বলে? জোরে পিত্তথলি পিত্তথলি বা ইংরেজিটা কি? বাইলটা বললে তোকে আসতে করে গলব্লাডার মানে হচ্ছে যে একটা থলি, ব্লাডার মানে হচ্ছে থলি যেখানে দুধ জমা হয়, সেই থলিটাকে বলা হচ্ছে গলব্লাডার। এটা যদি সামনে থেকে আমরা লিভারকে দেখি তাহলে ঠিক এইখানটা এই থলিটা অল্প একটুখানি অংশ এখানটা আমরা সামনে থেকে দেখতে পাবো। আর পিছন থেকে যদি দেখি তাহলে কিন্তু এই থলিটা পুরোটাই এরকম দেখা। সামনে থেকে এই পোর্শন আমরা দেখতে পাই, আর পেছন থেকে পুরোটাই আমরা এখানে কি জমা হয়? বাইল জমা হয়। এই বাইল আমাদের কোথায় তৈরি হয়? লিভারে কোথায়? হেপাটিস সেল। আমি তো পড়িয়েছি, সেই জন্যই তো আমি জানতে চাই। হেপাটিক সেল আর একটা খুব ভালো টার্ম আছে যেটা মেডিকেল টার্ম, যেটা হেপাটোসাইটস বলে। হেপাটিক সেলে আর একটা নাম হচ্ছে হেপাটোসাইটস। হেপাটোসাইটস বা হেপাটিক সেল। এখান থেকে আমাদের এই বাইল তৈরি হয়। এই বাইল আমাদের দুটো মেন লোব আছে। এই দুটো মেন, একটা রাইট লোব আর একটা লেফট লোব। এখান থেকে দুটো মেন নালী দিয়ে আসে। এই সেলগুলো আমাদের লিভারের এগুলো তো লোব, তাই তো? আমরা যেটা অ্যানাটমিতে পড়েছি, লোব, এই লোবগুলো কি নিয়ে তৈরি
আমাদের চারটে লিভারের লোব আমরা পড়েছি। একটা হচ্ছে রাইট আর লেফট লোব, আর একটা পেছন দিকে দুটো লোব থাকে, পেছন দিকে দুটো লোব থাকে, কোয়াড্রেট আর কাউডেট লোব। এই প্রত্যেকটা লোব কিছু খণ্ড নিয়ে তৈরি হয়েছে। সেই খণ্ডগুলোকে কি বলে, কি নিয়ে লোব তৈরি হয়? লোবের মানে একটা বড় বল আছে, এই বড় বলটা অনেকগুলো ছোট বল নিয়ে তৈরি হয়েছে। এই ছোট বলগুলোর নাম কি? বড় বলটার নাম হচ্ছে লোব, আর ছোট বলগুলোর নাম কি? হ্যাঁ, লোবিউল। লোব তৈরি হয় লোবিউল। এই লোবিউল গুলো আমাদের লিভারের মধ্যে প্রচুর লোবিউল আছে, যেগুলো লোবটাকে তৈরি করে। এই লোবিউল গুলো আমাদের অনেকটা হেক্সাগোনাল প্যাটার্নে তৈরি হয়। এর মধ্যেখানে আমাদের সেন্ট্রাল ভেন থাকে, আর এই হেপাটোসাইট যে সেলগুলো, এগুলো পড়েছিলাম যে সেন্টার থেকে পেরিফেরি পর্যন্ত এগুলো থাকে পরপর সাজানো, এবং সার্কেল অফ হুইলের মতো এগুলো অ্যারেঞ্জমেন্ট থাকে। প্রচুর থাকে, এগুলো ফাঁক নেই, সব এখান থেকে এই অবধি সবকটা এরকম সেন্টার থেকে পেরিফেরি অ্যারেঞ্জে সাজানো থাকে। এই যে কর্নার গুলো আছে, এখানে আমাদের কিছু টোটাল ভেনের অংশ থাকে, টোটাল ভেনের অংশ থাকে, হেপাটিক আর্টারির অংশ থাকে, এবং এই যে সেলগুলো অ্যারেঞ্জমেন্ট হয়, এই দুটো সেলের যে প্লেট আছে, এই প্লেটের মধ্যেখানের অংশটাকে সাইনোসয়েডস বলে। এইখান দিয়ে এই আমার ভেনাল আর্টারিগুলো এই সেন্ট্রালের দিকে সবকটা আছে, এবং এখানে সেন্ট্রাল ভেন তৈরি হয়। এই ভেনগুলো আবার অ্যাটাচ হয়। এবার সেন্টার থেকে পেরিফেরির দিকে কিন্তু বাইল যেটা সেলগুলো তৈরি হয়, এগুলো বয়ে কিন্তু সেন্টার থেকে পেরিফেরির দিকে যায়, এবং এইগুলো বিভিন্ন এই ডাক্টে মেশে, এই মিশে প্রত্যেকটা লোকের ডাক্টে মিশে এই মেন দুটো ডাক তৈরি হয়। একটা হচ্ছে রাইট হেপাটিক ডাক, আর একটা হচ্ছে লেফট হেপাটিক ডাক। এই দুটো আমাদের লেফট এবং রাইট লোক থেকে বেরোচ্ছে, এসে এই দুটো মেন ডাকতে তৈরি হয়, আসে বাইরে দিয়ে জুড়ে এটা তৈরি হয় কমন হেপাটিক ডাক। কমন হেপাটিক ডাক থেকে সিস্টিক ডাক হয়ে এই গলব্লাডারের দিকে যাচ্ছে। সুতরাং বাইল ওপর থেকে এসে সোজা নেমে যাবে না কখনোই, এসে এই সিস্টিক ডাক হয়ে গলব্লাডারে এখানে জমবে। তারপর আমরা স্টোমাক পড়েছি, ডিওডিনাম পড়েছি। এই স্টোমাক থেকে ডিওডিনামে যখনই অর্ধপাচিত খাবার বা পার্সিয়ালি ডাইজেস্টেড ফুড যখন ডিওডিনামে আসতে যাবে, তখন একটা সিগন্যাল বেড়ে যায় যে এই গলব্লাডারটাকে সুইচ করা হোক, মানে এটাকে এরকম সুইচ হলে কি হবে, বাইল এই সিস্টিক ডাক হয়ে এবার নিচের দিকে নামবে। নিচের দিকে নেবে, প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে জুড়ে এখানে একটা স্ফিংটার আছে, স্ফিংটার বডি বলে, দিয়ে তারপরে এই দুটো জুস বাইল এবং প্যানক্রিয়াটিক জুস একসাথে সেকেন্ড পার্ট অফ ডিওডিনামে এসে পড়বে, দিয়ে এখানে খাবারের ডাইজেশন হবে। সুতরাং যদি গলব্লাডারের ইনফ্লামেশন হয়, তাহলে ইনফ্লামেশনের চারটে ক্যারেক্টার বলে দিয়েছিলাম। কি কি বলেছিলাম? ইনফ্লামেশনের চারটে ক্যারেক্টার: ইনফেকশন, redness, অয়েলি, heat, pain, ইমিউনিটিটা তো এখানে ভেতরে আসছে না, আমরা ইমিউনিটিটা আমরা বাইরের দিকে আমরা বুঝছি, এই জায়গাটা আমরা ইয়ে করবো, কিন্তু এটা তো বাইরে গলব্লাডারের ভেতরে। তাহলে
আমাদের বাইরে যেমন ইনফ্লামেশন হলে যে ক্যারেক্টারগুলো আমরা পাই, লাল হয়ে যাবে, ফুলে যাবে, ব্যথা হবে, এই জিনিসগুলো আমরা পাচ্ছি, হিট হয়ে যাবে। এখানেও কিন্তু গলব্লাডারে ইনফ্লামেশন হলে এদেরও কিন্তু একই জিনিস হবে, শুধু পেন আর হিট এই দুটো কিন্তু আমরা বাইরে পাবো সাইন হিসেবে, তাই তো? জ্বর আসবে, টেম্পারেচার তৈরি হবে, আমাদের বডি হিট রেডিয়েট করে আমাদের স্কিন দিয়ে, তাই আমরা বাইরে থেকে এই টেম্পারেচার পাবো, মানে জ্বর বা ফিভারের সিমটমটা পাবো। আর ইয়ে হবে, ব্যথা হবে। ব্যথাটা মেনলি আমাদের গলব্লাডার এরিয়া, গলব্লাডার যে পয়েন্ট, সেই পয়েন্টটা আমাদের ব্যথাটা পাবো। গলব্লাডার পয়েন্ট বলে, গলব্লাডার পয়েন্ট হচ্ছে টিপ অফ দি 9 tip of the right 9 costal cartilage। আর এটা স্টার্নাম, এটা হচ্ছে লাস্ট যে রিংটা আমাদের স্টার্নামের সাথে যুক্ত হয়, এটা হচ্ছে 7 নম্বর। রাইটের দিক, লেফট দিকে আমাদের লিভার থাকে না, তাহলে রাইট দিকটা হিসেব করবো। তাহলে এটা 7 নম্বর হলে 7 নম্বর পর্যন্ত আমাদের 2 রিংস হয়। তারপরে 3টে পলস, 8, 9, 10, তাই তো? 8, 9, 10, তাহলে এটা 8, এটা 9, এটা 10। তারপরে দুটো প্রোটিন, তাহলে এই জায়গাটা আমাদের কার্টিলেজ দিয়ে এইটা কিন্তু পুরো কানেক্ট আছে, এতটা কানেক্ট আছে। তাহলে আমরা যদি এইখানটা গুনে গুনে যাই তলা থেকে 12, 11, 10, 9 পাবো, তাহলে এই যে জায়গাটা ঠিক এই 9 নম্বরে এই যে টিপ তৈরি হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমাদের গলব্লাডার পয়েন্ট। ঠিক আছে, এই গলব্লাডার পয়েন্টে যদি আমরা প্রেসার দিই বা শুয়ে আমরা যখন অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব, তখন যদি এই টিপ অফ দি কস্টাল 9 কস্টাল কার্টিলেজের ডান দিকে আমরা যদি প্রেসার দিই, তাহলে কিন্তু প্রেসার না চিৎকার করে উঠবে বা অ্যারেস্ট অফ ব্রিদিং হবে, দম বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমরা পাবো। তাহলে এই যে সাইনটাকে বলে, এটাকে বলে মার্ফিস সাইন। ঠিক আছে, সাইন, একটা সাইন। এটাকে, এইটা যদি পজিটিভ হয় তাহলে আমাদের দুটো জিনিস আমরা পজিটিভ পাবো। একটা হচ্ছে গলব্লাডার সংক্রান্ত পেন। এবার গলব্লাডার সংক্রান্ত পেন দুটো জায়গায় আমরা পাবো। একটা হচ্ছে প্লেন ইনফেকশন বা ইনফ্লামেশন, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে গলস্টোন। গলস্টোনের ক্ষেত্রেও কিন্তু আমাদের ব্যথা হবে এই জায়গাটা। তাহলে মার্ফিস সাইন দুটোতেই আমরা পজিটিভ পাবো। গ্যাস্ট্রাইটিসের ব্যথাই কারণ এইখানে আমাদের স্টার্নামের ডিফার্ড প্রসেস, এই জায়গাটা শেষ হয়ে যাচ্ছে। যেখানে শেষ হচ্ছে সেইখানে লেভেলে আমাদের ডায়াফ্রাম আছে। এই ডায়াফ্রামটার ঠিক নিচে এই জায়গাটা আমাদের স্টোমাক আছে, ঠিক এই জায়গা ঠিক নিচে। আর এইখানটা আমার হার্ট আছে। তাহলে এই হার্টের নিচে ইসোফেগাসের ওপেনিংটা হয় বলে ওই এন্ডটাকে কি বলে? স্টোমাকের কার্ডিয়াক এন্ড বলে। তাহলে কার্ডিয়াক এন্ড ওই কারণে বলে, ঠিক হার্টের নিচেই ইসোফেগাসের ওপেনিংটা হয় স্টোমাকের, তাই ওই এন্ডটাকে কার্ডিয়াক এন্ড বলে। তারপরে স্টোমাক শুরু হয়ে যাচ্ছে। তাহলে এই অংশটা আমার স্টোমাক আছে,
তাহলে স্টোমাকে যদি ইনফ্লামেশন হয় সেটাকে আমরা গ্যাস্ট্রাইটিস বলি। তাহলে গ্যাস্ট্রাইটিসের পেন হলে এই জায়গাটা, স্যার যেখানটা বিনামূল্যে দিচ্ছেন আপনি ওইখানটা মাঝে মধ্যে লাগিয়ে স্যার গ্যাস তৈরি হচ্ছে। এবার গ্যাস হচ্ছে মানে এই যে বুড়ো আঙুল কি বলেছো, তাহলে এখানটা কি আছে আমার সোমাকের ওপরে কি থাকে? সোমাকের কটা পার্ট আছে? একটা কার্ডিয়াক এন্ড বলে দিলাম, তারপরের পার্টটা কি? ফান্ডাস। এটা ডোম শেপের, এখানে ফান্ডাসে কি থাকে? গ্যাস থাকে, হাওয়া থাকে, গ্যাস। এবার যদি কোনো কারণে খাবারের ডাইজেশনের ফলে যদি মানে গ্যাস তো ঠিক নয়, ওটা ভেতরে একটা চাপ তৈরি হয়, এই চাপটা উপরে এই ফান্ডাসটাকে প্রেসার দেয়, তখন এই ফান্ডাসটা উপরের দিকে উঠে আসে। তাহলে ও কোথায় ঠেলবে? ফান্ডাস কোথায় ঠেলবে? উপরের দিকে। ডায়াফ্রাম, এবার ডায়াফ্রামকে প্রেসার দেবে, ডায়াফ্রাম উপরে উঠে আসবে। এবার ডায়াফ্রাম উপরে কি আছে? হার্ট আছে, তাহলে সে তো হার্টকে চাপ দেবে। হার্টকে চাপ দিলে কি হবে? ও তো লেফট, এই দিকটা তো আমার লেফট ভেন্ট্রিকেল আছে, লেফট ভেন্ট্রিকেল তো ও তো প্রেসার দিচ্ছে, ও তো ব্লাড কার্ডিয়াক আউটপুট দিতে সাহায্য করে। তাহলে সেখানে যদি চাপ দেয় তাহলে সেও তো উপরে উঠে আসবে। তাহলে তার তো কন্ট্রাকশনটা, যে পাওয়ারফুল কন্ট্রাকশন, যে ব্লাডটাকে সে পুরো বডিতে দিয়ে আবার ফেরত নিয়ে আসবে, সেই প্রেশারটা তো দেয়। তাহলে সেখানে প্রেশার করছে, তাহলে প্রেশারটা ঠিক হচ্ছে না, তাহলে তো দুর্ধর্ষ করবে, এখানে ব্লাড উঠবে নামবে, ব্যথা হবে। তাহলে সমস্যা কোথায়? সিমটম কোথায় পেলাম? তাহলে এই জায়গাটা আমাকে ঠিক করতে হবে, তবে এটা নাম স্যার ফ্যাটি কোনো ব্যাপার নেই তো? না। স্টার নাম তো সামনে এটা কোনো প্রেশার খুব, আমরা যখন সিপিআর দিই তখন স্টার নাম ওঠে না বা রিপস ওঠে না, তাহলে বোনস তো এমনি কার্টিলেজিনাস জয়েন্ট আছে, মানে আমাদের রিপের সাথে স্টার নামে কার্টিলেজিনাস জয়েন্ট, এটা হচ্ছে স্লাইডিং উঠবে। হয়তো পাশে চারটি ভিড়, এবার সামনে কেউ আমাকে প্রেশার দিচ্ছে, পেছনেও প্রেশার দিচ্ছে, তাহলে সেই জায়গায় আমাকে বুকটাকে আমার ওটা করবে, কিছুটা ও এরকম হবে, কিন্তু খুব নিচে নামবে না বা খুব বেরিয়ে আসবে না। তো এইটা তো ভেতরের জিনিস, তো ভেতরের অর্গানকে গন্ডগোল করে, ওটা না স্টার নাম লিভের দিকে এসে যাবে, ওটা কিছু বলবে। স্যার এই জায়গাটা ফ্যাটি লিভারের কোনো ব্যাপার নাই? একটা স্ক্যান করাতে হবে, হোল বডি এমআরআই। আমার জন্য স্যার নয়, বলছিল মেডিসিন দিয়েছি সেটা পেন, এই যে আমি আগের দিন বললাম 9টা কোয়াড্রেন্ট আছে, এই 9টা কোয়াড্রেন্টের পেন 9টা কোয়াড্রেন্টই হতে পারে। সেই হিসেবে আমাকে ডায়াগনোসিসে আসতে হবে। তাহলে ডায়াগনোসিসে শুধু তো একটা হয় না, একটা জিনিস তো নেই কোনো জায়গাতেই, শুধু লিভারের যে কোয়াড্রেন্টগুলো আছে সেইটা কিছুটা একটা, মানে রাইট হাইপোকন্ড্রিয়াম শুধু লিভার, আমার এপিগ্যাস্ট্রিয়ামের প্রায় 80% লিভার আছে লেফট লোবটা, আবার লাম্বার রাইট লাম্বারের 50% আছে, আবার আম্বিলিকাসে অর্ধেক, মানে নাভি থেকে অর্ধেকটা 50% লিভার আছে। এবার তোমাকে নাভিতে ব্যথা মানে লিভারের ব্যথা তো নয়, লিভার ইনফ্লামেশন হলে সেটা তোমাকে এক্সামিনেশন করতে হবে। এই লিভারের সাথে আমার স্টুল এলিমিনেশন কেমন হচ্ছে, হজম কেমন হচ্ছে, এগুলো আসছে। আর ইয়েও তো হতে পারে, বাচ্চাদের ওয়ার্ম ইনফেস্টেশন হতে পারে, ওয়ার্ম ইউনির জন্য ব্যথা হতে পারে, কোলাইটিস হতে পারে, তারগুলো আসছে। তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তোমার সিমটম দেখে তো সেটা আসতে হবে, সুতরাং ওইভাবে তো বলা যায় না। সিরোসিস অফ লিভার তো চারটিখানি ব্যাপার না, সে লিভার তো শেষ, তাহলে সেখানে তো তোমার
খেতেও পারবেন না। একদম ফ্যাট ফ্রি খাবার, ফ্যাট ফ্রি মানে কি তেল ছাড়া খাবার খেতে হবে, সব সেদ্ধ। সেটা ইউএনসিতে একমাত্র কনফার্মেটেড ডায়াগনোসিস পাবো আমি। যদি সেটা করা হয়ে থাকে সেটা হবে। এবার সাইন মানে যে কনফার্মেটরি ডায়াগনোসিস সাইন কিন্তু নয়। কনফার্মেটেড ডায়াগনোসিস যেটা আমি ল্যাবে পাচ্ছি সেটা হচ্ছে কনফার্মেটেড। কি না তো মোবাইল ঠিক আছে, এটা করি তাহলে যে কোনো ইনফরমেশনের ক্ষেত্রে কমন আমরা যেন না ভুলি। আমাদের কিছু কমন সিমটম আছে, পরীক্ষার সময় কি লেখা ছিল খাতায় এটা যেন না হয়। বডির একটা পেন তো হবে, এই যে সিমটম গুলো, এই সিমটম গুলো তোমাকে মানে একটা পেশেন্টের কি দিতে পারে বা কি হতে পারে সেটা আমাকে কিন্তু আইডিয়া করে নিতে হবে। এটা কিন্তু ভোলা বা পড়া খাতায় কোথায় লেখা ছিল এইভাবে কিন্তু পড়বেন। একটা ইনফরমেশন হলে আমার ব্যথা, জ্বর এই দুটো তো আসছে, এরপরে কি হচ্ছে একটা নার্ভাস স্টিমুলেশন হচ্ছে, তাহলে যা খাবে তাই বমি হয়ে যাবে, এটা হবে যে কোনো পেটের জায়গাতেই হোক। তাহলে নজিয়া এবং ভমিটিং আসছে, পেন হয়ে গেল, ফিভার 102 থেকে 3 লিখে দেবে, ফিভার জ্বর আর পেন থাকবে। এবার পেনটা জায়গা অনুযায়ী তোমাকে বসাতে হবে যে পেনটা কোথায় হচ্ছে। যেমন অ্যাপেন্ডিসাইটিসে আমি লিখেছিলাম, আমি বলেছিলাম যে পেন at first pain persists around the umbilical, then it radiates to the right iliac crest। এইভাবে করতে হবে। প্রথমে আম্বিলিকাসের চারিদিকে ব্যথাটা থাকে, কিছুদিন বাদে এটা ধীরে ধীরে এটা পেটের ডান দিকে নিচের দিকে রাইট ইলিয়াক ক্রেস্টটা মেনশন করতে হবে, দিকে যায় এবং ব্যথা ওইখানেই থাকে। এবার ব্যথা কিন্তু এইসব ক্ষেত্রে ব্যথা কিন্তু এটাকে যে ব্যথা বলে এটাকে পলিকি পেন বলে। পলিকি পেন এটাকে বলে পলিকি পেন। পলিকি পেন মানে হচ্ছে হঠাৎ করে ব্যথাটা হবে, পেশেন্ট পুরো একদম ছটফট করবে কিছুক্ষণ ধরে, পেট চেপে ধরবে, তার যেভাবে যা আরাম, চেপেও ধরতে পারে, এরকম উঠতে যেতে পারে, তাতে তার আরাম হচ্ছে, ঠিক আছে, গরম সেক নিতে পারে, এইভাবে তার রিলিফ, তার পেনের জন্য তার কষ্টটা সে কিছুক্ষণ ভুগবে। তারপর দেখা যাবে হঠাৎ করে পেনও চলে গেছে, পেশেন্টও ঘুমিয়ে গেছে। এতক্ষণের যে কষ্ট, তার যে রিল্যাক্সেশন, সেই রিল্যাক্সেশনে কিন্তু সে ঘুমিয়ে পড়বে। আর কখন পেন চলে যাবে সেটা সে বুঝতে পারবে। সেই জন্য এটাকে বলে সাডেনলি কামস অ্যান্ড সাডেনলি গো, পারসিস সামটাইম অ্যান্ড সাডেনলি গো। এইটা হচ্ছে পলিকি পেনের ক্যারেক্টার। সাডেনলি কাম, পারসিস সামটাইম and suddenly তাহলে এই ধরনের পেন হয়। এবার এক একজন এক একটা পেশেন্ট এক এক রকম দেয়, সবাই কিন্তু একরকম পেন দেবে না। কারোর পেন গোটা পেট জুড়ে হবে, কারোর পেন ওই জায়গাটা। এবার আমি যখন সাইন বা এক্সামিনেশনটা করব তখন কিন্তু আমাকে ওই 9টা কোয়াড্রেন্ট টিপে টিপে যেতে হবে। তাহলে 9টা কোয়াড্রেন্ট টিপে যাওয়ার প্রসেস কি, একটা কোয়াড্রেন্ট তো বাদ যাবে না। আমি যদি হ্যাপাজারলি করি তাহলে কিন্তু বাদ চলে যাবে, আর যদি সিস্টেমেটিক্যালি করি তাহলে কিন্তু বাদ যাবে না। সেই জন্য আমাদের রাইট ইলিয়াক ক্রেস্ট থেকে শুরু করতে হয়, আম্বিলিকাসে গিয়ে শেষ করতে হয়।
রাইট ইলিয়াক ক্রেস্ট, রাইট না, লেফট ইলিয়াক ক্রেস্ট থেকে এইখান থেকে শুরু করতে হয়, এই রাইট ইলিয়াক ক্রেস্ট, রাইট লাম্বার, রাইট হাইপোকন্ড্রিয়াম, এপিগ্যাস্ট্রিয়াম, এবার রাইট হাইপোকন্ড্রিয়াম, রাইট লাম্বার, রাইট ইলিয়াক ক্রেস্ট, হাইপোগ্যাস্ট্রিয়াম, এইভাবে যেতে হবে পরপর। এবার তার মধ্যে যদি ব্যথা পেয়ে যাই তাহলে সেই জায়গাটা শুনে নিলাম ব্যথা আছে, আমি এবার পরপর চলে যাব, শেষ করে তারপর সেই জায়গায় যাবো। ধরো আমরা পেলাম অ্যাপেন্ডিক্সের যেটা ব্যথা, রাইট ইলিয়াক ক্রেস্ট, আমি সবটা ঘুরে চলে এলাম, ওখানে পেলাম আমি রাইট ইলিয়াক ক্রেস্ট, ক্রস করে এপিগ্যাস্ট্রিয়াম, আমেরিকাসে গিয়ে শেষ করলাম পুরো প্রসেসটা, গিয়ে আবার রাইট ইলিয়াক ক্রেস্টে গিয়ে এইবার ওখানটা ভালো করে টিপলাম, টিপে দেখলাম যে হ্যাঁ অ্যাপেন্ডিক্সটা হচ্ছে কি। তাহলে প্রসেসটা আগে ফলো করতে হবে, শেষ করতে হবে, তারপরে ওই জায়গাটা যাবে। এবার ধরো রাইট হাইপোকন্ড্রিয়াম নামটা কেন হয়েছে? কি কি লাইন টানা হয় জানো? এই যে 9টা কোয়াড্র্যান্ট করতে গেলে আমাকে তো 4টে লাইন টানতে হবে, এই লাইনগুলোর নাম কি? এখানটা একটু বলে দিই, এটা শেষ করে দিয়ে পলিসিস্টাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দি গলব্লাডার। একদম সবাই ইংরেজিতে বলে দেবেন, নাহলে বাংলায় বলবেন যে পিত্তথলির প্রদাহ, একটা কথা। পলিসিস্টাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দি গলব্লাডার বা পিত্তথলি প্রদাহ কে বলে পলিসিস্টাইটিস। হয়ে গেল। এবার কজে কি কি আসছে, একটা হচ্ছে অবস্ট্রাকটিভ আর একটা হচ্ছে ইনফেক্টিভ। ইনফেক্টিভ মানে হচ্ছে সংক্রমণজনিত, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ব্যাকটেরিয়া সাধারণত হয়, ভাইরাস খুব কমই হয়, যেমন সালমোনেলা গ্রুপের যে ব্যাকটেরিয়া বা স্ট্রেপ্টোকক্কাস, সেগুলো আমাদের দেখে নেবে, নোট নিয়েছে তো দেখে নেবে। আর অবস্ট্রাকটিভ মানে হচ্ছে পিত্ত নালীর অবস্ট্রাকশন, পিত্ত যেটা আমাদের এই যে টিটা বললাম, এই যে এখান থেকে এতটা, এটাকে বলে হেপাটোবিলিয়ারি টি। ঠিক আছে, হেপাটোবিলিয়ারি টি বলে। আমি যদি লিখি যে ইউএসজি অফ হেপাটোবিলিয়ারি টি, তাহলে কিন্তু এইটুকু পোর্শন মানে আপার অ্যাবডোমেনটাই করে দিয়ে দেবে, এইটুকু পোর্শন। ঠিক আছে, এখানে কোনো অবস্ট্রাকশন আছে কিনা সেটা রিপোর্টটা দেবে। তাহলে পিত্ত নালী বা পিত্তথলি, এখানে যে কোনো জায়গায় অবস্ট্রাকশন হলে কিন্তু এখানে ব্যথা হবে। তাহলে যদি পিত্তথলির বাইরে যদি যখন বাইল আসে, প্রথমে পিত্ত গল স্টোন যেটা, সেটা তৈরি হয় গলব্লাডারে। গলব্লাডারে যে আমাদের বাইল আছে, এই বাইলের একটা কম্পোজিশন আছে, সেখানে ক্যালসিয়ামও থাকে, কোলেস্টেরল থাকে। এই কম্পোজিশনগুলো যখন জমে গিয়ে প্রথমে একটা নরম একটা জিনিস তৈরি হয়। ঠিক আছে, খুব নরম, এটাকে বলে স্লাজ। অনেক সময় রিপোর্টে দেয় যে স্লাজ দেখা যাচ্ছে, স্টোন নয় কিন্তু স্লাজ দেখা যাচ্ছে। স্লাজটা মানে হচ্ছে এবার স্টোন ফর্মেশন হতে যাবে, এটাকে বলে স্লাজ। খুব নরম, আগে এটা নরম একটা জিনিস তৈরি হয়, সেটা ভাসতেও পারে, ডুবে থাকতেও পারে। ঠিক আছে, সেইটা জমে আমার স্টোন তৈরি হয়। এবার মানে যদি পেন খুব বেশি হয় তাহলে অপারেট করা যেতে পারে, কিন্তু
যদি পেন নাও হয় তাহলে কিন্তু সেটা তো স্টোন হতে যাবে, সে তো স্টোন তো তৈরি হতেই যাবে। তাহলে আগে ভাগেই তাকে বাদ দিয়ে দাও, পেন যন্ত্রণা হওয়ার থেকে পুষে রেখে লাভ নেই। স্ল্যাশ হলো ওটাকে ইন্ডিকেট করে অপারেট করার জন্য বলা, ওটাই বলা। স্ল্যাশ মানে অপারেশন সবই এক। তাহলে এটা হচ্ছে অবস্ট্রাকটিভ। এবার ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমাদের পলিসিস্টাইটিসের যে বয়স সেটা হচ্ছে 30 থেকে 40 বছরের মহিলাদের ক্ষেত্রে এটা হয়, এবং যেটা মেনশন করতে হবে যে ফায়ার ফ্যাটি ফ্ল্যাবি, মোটা থলথলে চর্বিযুক্ত মহিলাদের ক্ষেত্রে কিন্তু কমন। ঠিক আছে, তো সেই গলস্টোনের যে প্রবলেম সেটা হচ্ছে আবার উইডোদের ক্ষেত্রে বেশি হয়। গলস্টোন উইডোদের মানে বিধবাদের ক্ষেত্রে কিন্তু বেশি হয় যদি এরকম মোটা থলথলে চর্বিযুক্ত, এটাকে ইংরেজিতে বলে ফায়ার ফ্যাটি ফ্ল্যাবি। হ্যাঁ, ওবেসিটি বা মেটাবলিক। হ্যাঁ, ওবেসিটি তো বলে বলছি সে মোটা গলগলে ছাড়াও তো হয় গলব্লাডার। হয়, কিন্তু এটা প্রেফারেন্সই বেশি, প্রেফারেন্স যেটা কমন, এটা হওয়ার চান্স বেশি। এই স্টোন যদি হয় তাহলে কিন্তু ডাইজেশনের গন্ডগোল হয়, সেখান থেকে কিন্তু সব সময় ইনডাইজেশন থেকে অনেক সময় চোয়া ডেকুরোটে, পেট ভার থাকে, মানে যেটা পেশেন্টের ভাষায় বলে যে গ্যাস হয়ে যাচ্ছে, পেট ভার গ্যাস হয়ে যাচ্ছে, কিন্তু গ্যাস ঠিক নয়, ওটা ইনডাইজেশনের প্রবলেম তৈরি করে। ফ্যাট ইনডাইজেশনের প্রবলেম তৈরি করে, তাই সেই জন্য পেট সবসময় ভার থাকে, চোয়া ডেকুরোটে, হজম হতে চায় না, অনেকক্ষণ বাদে যেটা আগে খেয়েছে সেটা উঠে আসে, হার্ট বার্ন এবং কি বলে ওয়াটার ব্রাশ, টক জল উঠে আসা, এই সমস্যাগুলো কমন দেখা যায়। এইগুলো যদি এটার ক্ষেত্রে আমাদের ইউএসজি মাস্ট করে নিতেই হবে, তাহলে ওটা তাড়াতাড়ি ধরা পড়বে। এটা একটা প্রিফারেন্সই এটা দেখা যায়। ঠিক আছে, পেনের কথাটা তো বলে দিলাম, আর নজিয়া ভমিটিং বলে দিলাম, তাপমাত্রা আছে, তাপমাত্রা থাকবে, জ্বর থাকবে। এবার কোনো ক্ষেত্রে জন্ডিস থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা মেনশন করতে হবে। গল স্টোনেও তাই একই সিমটম, মোটামুটি কনস্টিপেশন কোনো ক্ষেত্রে হয়। এবার সাইনের ক্ষেত্রে সাইনে আমরা ফেসটা আসছে, ফেসের একটা অ্যাংসাস ভাব থাকবে। ঠিক আছে, টেম্পারেচার থাকবে, এগুলো থাকছে। জন্ডিস হতেও পারে, নাও হতে পারে, সেটা বিলিরুবিন পার্সেন্টেজ বা লিভার ফাংশন টেস্ট করে দেখে নিতে হবে বিলিরুবিন লেভেল কিরকম আছে। আর মার্কিস সাইনটা পজিটিভ হবে, পেটটা শক্ত ভাব থাকবে, পেন হবে, মার্কিস সাইনটা পজিটিভ হবে। ঠিক আছে, আর ইনভেস্টিগেশনে আমাকে লিভার ফাংশন টেস্ট এবং ইউএসসি কিন্তু করতেই হবে। গোল অ্যাবডোমেন করে নেয় ভালো, গোল অ্যাবডোমেন করাটাই বেটার। যদি একদম কনফার্ম হওয়া যায় তাহলে কিন্তু এই হেপাটোবিলিয়ারি ট্রিটা লিখে দিলে ওরা ওইটুকু অংশ ইউএসজি করে দিয়ে দেবে। ঠিক আছে, আর মার্কিস সাইন ছাড়া আরো দুটো টেস্ট হয়, একটা হচ্ছে বোয়াস সাইন, একটা লিক্সিডিমা টেস্ট। লিক্সিডিমা টেস্টটা হচ্ছে এই জায়গাটা একটা খোলা ভাব থাকে, এই জায়গাটা একটা খোলা ভাব থাকে, এটা হচ্ছে লিক্সিডিমা টেস্ট। এগুলো খুব একটা করা হয় না, চোখে দেখলেই বোঝা যায় এখানে একটা খোলা ভাব, একটা ইনফ্লামেশন হলে এটা খুলবেই। আর ওয়াশ সাইনটা হচ্ছে পিছনের দিক, মানে পিঠের পিছনের দিকটা একটা খোলা ভাব থাকে, যেহেতু
এটা লিভারে ইনফ্লামেশন হলে দেখা যায়, লিভার সোয়েলিং হলে এটা দেখা যায়। ম্যানেজমেন্টটা একটু দেখে নেবে। আর সার্জিক্যাল হচ্ছে কোলিসিস্টেক্টমি, ঠিক আছে, কোলিসিস্টেক্টমি। আর গলস্টোনের ক্ষেত্রে আমরা পরের দিন এটা করে নেবো। গলস্টোনের কি কি টাইপ আছে, সিমটমগুলো মোটামুটি এক, ঠিক আছে। সিমটম পেন হবে, পেনটা এবার কি হয়, পেশেন্টের কোলিসিস্টাইটিসের পেনের থেকে গলস্টোনের পেনটা কিন্তু খুব মারাত্মক। সার্জিক্যাল সার্জারি হচ্ছে গলব্লাডার কেটে বাদ দিয়ে দাও, গলব্লাডার কেটে বাদ দিয়ে দিতে হবে। মাইক্রো সার্জারি হয় মেনলি, মিনি মাইক্রো হয়। মিনি মাইক্রোতে 3টে ফুটো করে খালি মিনি মাইক্রো হয়, এটা কমন। স্যার মাইক্রো আর মিনি মাইক্রো পার্থক্য? মিনিটা ছোট, মাইক্রোটা মিনিটা বেশি মানে বেশি কাটাকুটির দরকার হয়, বেশি গ্যাস পড়বার দরকার হয়। কোনটা ছোট একটা একটা ক্যামেরা ঢুকবে, একটা ইয়ে ঢুকবে, আর 3টে ফুটো হয়। আর যেটা মিনিটা হচ্ছে 5 সেকেন্ড। মাইক্রোটা তো স্যার 3টে ফুটো করে স্যার, মিনিটাতে মিনি মাইক্রোতে 3টে ফুটো করে, মাইক্রোটা তো মাইক্রো নাভিতে একটা ফুটো করে, নাভিতে নাভিতে একটা ফুটো করে। একটা ইয়ে ঢোকায় নাভি। মিনি মাইক্রোতে নাভিটা কিছু ঢোকায়। গলস্টোনটা পরের দিন করে দেবো। আচ্ছা, এখানে না নোটে না মাটি সাইনটা নেই, মাটি সাইনটা নেই। আচ্ছা লেখা রেখে দিয়েছেন ওটা ওইখানে আছে নোটটা, যেখানে কোলিসিস্টাইটিস আছে সেখানে লেখা আছে, ওই জন্য ওটা লেখা আছে। স্যার ওটা নিয়ে থ্যাংক ইউ বলে দেবো। না স্যার পরের দিন কি করা যাবে? গলস্টোনটা করে দেবো, এটা শেষ হলে পরেরটা চলে যাবো, শখে চলে যাবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্টেথোস্কোপ। এর আপনি হাতটা দেখুন তো কাজ করবে। এর 3টে পার্ট আছে। এটা হচ্ছে ইয়ারপিস বলে, এটা একটা রড, এখান দিয়ে হাওয়াটা যায়। এটা হচ্ছে রাবার টিউব, আর এটা হচ্ছে আমাদের চেস্ট টিউব। এই জায়গাটাকে আমাদের চেস্ট টিউব বলে। যেহেতু এটা এই স্টেথোস্কোপের মেন কাজ হচ্ছে দেহের ভেতরের যে আওয়াজ বা দেহের ভেতরের আওয়াজটা আমরা এই স্টেথোর সাহায্যে আমরা কানে শুনি এবং সেই আওয়াজ শুনে আমরা রোগ ডায়াগনোসিস করি। এটা হচ্ছে স্টেথোর কাজ। এটা মেনলি আমাদের রেসপিরেটরি যে ট্রাভেল সেটার ক্ষেত্রে ইউজ করা হয়। মেনলি আমাদের ব্রেথ সাউন্ড, যেটা ব্রেথ সাউন্ড বা শ্বাস প্রশ্বাসের যে আওয়াজ, সেটা আমাদের কানে শোনা হয় এবং লাংসের বা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট বা এয়ার প্যাসেজের হাওয়া কিরকম যাচ্ছে না আসছে সেই আওয়াজটা শোনার জন্য আমাদের এই বেসিক্যালি স্টেথোটা ইউজ হয়। এছাড়া আমাদের আর কি কাজে ইউজ হয়, বিপি মাপতে ইউজ হয়, আমাদের ফিটাল হার্ট সাউন্ড মাপতে ইউজ হয়। যেগুলোর ক্ষেত্রে কিছু কোনো মানুষ মরে যায়, হার্টবিটটা চলছে না, সেখানে হার্টবিটটা মাপতে ইউজ হয়। এগুলো মরে যায় জ্যান্ত মানুষের মরার হার্টবিট শুনলে তো এইভাবে আমাদের সেটা ইউজ হয়। এবার আমাদের যে রেসপিরেটরি, তোমার কি যেটা কি জানবে
ওটা বসাতে হয়, তাই তো? আমাদের তিনটে আমাদের বেস সাউন্ড হয়, একটা হচ্ছে ভেসিকুলার বেস সাউন্ড, একটা ব্রঙ্কিয়াল বেস সাউন্ড, আর একটা হচ্ছে ভেসিকো ব্রঙ্কিয়াল বেস সাউন্ড। যেহেতু তবে ভেসিকো ব্রঙ্কিয়াল বেস সাউন্ডটা অতটা ইউজ করা হয় না, তবে আমরা ভেসিকুলার বেস সাউন্ড আর ব্রঙ্কিয়াল বেস সাউন্ড এই দুটো আমরা এই টেস্ট পিস বসিয়ে আমরা এর আওয়াজটা শুনি। এবার ব্রঙ্কিয়াল বেস সাউন্ড আর ভেসিকুলার বেস সাউন্ডের আমাদের পার্টিকুলার এই টেস্ট পিস বসাবার পার্টিকুলার কিছু জায়গা আছে, ঠিক আছে? তাহলে আমাদের ট্র্যাকিয়া এই নেবে আমাদের দুটো ভাগ হয়। কোথায়? আমাদের এই যে স্টার্নামের উঁচু অংশটা আছে এর ঠিক পিছনে, ঠিক আছে? পিছনে ভাগ হয়ে ব্রঙ্কাস তৈরি হলো, ব্রঙ্কাস লিভারে ঢুকে ব্রঙ্কিওল তৈরি হয়, বা এর ভাগগুলো লিভারের লাংসের মধ্যে ভাগ তৈরি হয়। ব্রঙ্কিওলে ভাগগুলো প্রাইমারি, সেকেন্ডারি, টার্মিনাল এগুলো হয়। এবার তো আমাদের কেন বস্ত্র অপহরণ করবো? এইটা হচ্ছে এই জায়গাটা, এখানে হচ্ছে আমাদের স্টার্নাম, এই দুটো ক্ল্যাভিকালের ঠিক মধ্যেখানে, ঠিক আছে? এই জায়গাটাকে বলে মিড ক্ল্যাভিকুলার। আবার ওই মোবাইল টোবাইল বন্ধ করবো। এটা হচ্ছে মিড ক্ল্যাভিকুলার স্পেস বা এরিয়া। ব্রঙ্কিয়াল বেস সাউন্ডের হচ্ছে তিনটে জায়গা আছে, একটা হচ্ছে মিড ক্ল্যাভিকুলার এরিয়া, আর একটা হচ্ছে মিড ক্ল্যাভিকুলার এরিয়া। মিড ক্ল্যাভিকুলার আর মিড স্ক্যাপুলার এই জায়গাটা, মানে এই টেস্ট পিসটা এই জায়গাটা বসাবো, ঠিক এইটার পিছনে। এটা হচ্ছে মিড, এটা কি স্ক্যাপুলার? তো মিড স্ক্যাপুলার এই জায়গাটা বসাবো, আর মিড ক্ল্যাভিকুলার এই জায়গাটা বসাবো হলো। আর একটা হচ্ছে ইনফ্রা ক্ল্যাভিকুলার, মানে এই যে ক্ল্যাভিকালটা আছে, এই যে ক্ল্যাভিকাল এই ঠিক এই জায়গায়, এই তিনটে জায়গা হচ্ছে ব্রঙ্কিয়াল বেস সাউন্ড। ভেসিকুলার বেস সাউন্ড অ্যাকচুয়ালি কিন্তু লাং টিস্যু জায়গা থেকে মাপা, আমরা এই টেস্ট পিসটা বসাবো। একটা লাইন আছে, এটা হচ্ছে ইনফ্রা মেমারি, ইনফ্রা অ্যাক্সিলারি এই জায়গাটা, আর একটা বড় না এইখানে স্ক্যাপুলার, এই নিচেটা এইখানে। ইনফ্রা মানে কি নিচে, তাহলে স্ক্যাপুলার নিচে, অ্যাক্সিলার বগল এই জায়গাটা, এই ইনফ্রা অ্যাক্সিলারি, আর একটা হচ্ছে ইনফ্রা মেমারি বিলোদি ডিপি এই জায়গাটা হচ্ছে ভেসিকুলার বেস সাউন্ড। এবার ব্রঙ্কিয়াল বেস সাউন্ডের ইন্সপিরেশন আর এক্সপিরেশন দুটো আছে। গ্রাফটা হচ্ছে এরকম হয়, দুটো গ্রাফ হয়। একটা হচ্ছে ব্রঙ্কিয়াল বেস সাউন্ড, এটা হচ্ছে ব্রঙ্কিয়াল বেস সাউন্ড, আর একটা হচ্ছে ভেসিকুলার বেস সাউন্ড। ভেসিকুলার বেস সাউন্ড। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? এখানে গ্যাপ নেই, এখানে গ্যাপ আছে। তাহলে যে জায়গাটা আমি এইখানটা বসাচ্ছি সেখানে কিন্তু এই গ্রাফটা পাবো, মানে এটা খুব মোটা হয়ে উঠবে, এটা খুব মোটা হয়ে উঠবে। ইন্সপিরেশন, এটা হচ্ছে ইন্সপিরেশন, আর এটা হচ্ছে এক্সপিরেশন। এটা ইন্সপিরেশন, এটা এক্সপিরেশন, ঠিক আছে? এটা খুব মোটা হয়ে উঠবে, চো করে আওয়াজ হবে, আর ছোট্ট একটু আওয়াজটা পাবো, করে হাওয়াটা বেরিয়ে যাবে, কিন্তু দুটোর মাঝে কোনো গ্যাপ নেই। আর এটা হচ্ছে এটা হচ্ছে ইন্সপিরেশন, হলো দুটোর মাঝে গ্যাপ দিয়ে
সরু হয়ে এক্সপ্রেশনটা এই দুটো আমরা নর্মালি, এটা হচ্ছে নর্মাল গ্রাফ। এই নর্মাল গ্রাফটা আমরা এই সেতোতে আমরা পাবো। নর্মালি যদি আপনারা শোনেন তাহলে এইটা পাবেন, নর্মালি এখন যদি আপনারা শোনেন তাহলে এইটা পাবেন। ঘস করে উঠবে এইটা, আর একটু শো করে হয়ে আর নাই। এটা হচ্ছে কনসেন্ট্রেশন, যেটা এই জায়গা, এই পেছনে। আর এই জায়গাগুলো আমরা ওইটা পাবো, নিলাম একটু গ্যাপ, তারপর ছাড়লাম, এইভাবে আমরা সাউন্ডটা পাবো। স্যার প্রবলেমেটিক সাউন্ড কেমন হবে? প্রবলেমেটিক সাউন্ড হবে, এবার ঘসঘসে আওয়াজ হবে একটু বেশি। মানে এই যে গ্রাফটা, এই গ্রাফটা যদি ফেল হয়ে যায়, গ্রাফটা পাচ্ছি না, ইন্সপিরেশন বেশি, এক্সপ্রেশনটা আছে কিন্তু ইন্সপিরেশনেও কিন্তু এরকম মোটা, ঠিক আছে? তো এবার হুইসেলিং একটা সাউন্ড আছে, যেটা খুব সহজে বসলে না, সাইনাস আলাদা যায় সর্দি বসলে বুকের ভেতরে বেশি না, সর্দি হয়। হ্যাঁ, বুকের পেছনে যদি আমাদের এই যে প্যাসেজ, এই প্যাসেজে যদি মিউকাস বেশি জমে থাকে তাহলে লিগমেন্ট ছোট হয়ে যাবে। মাসিতে যেরকম আওয়াজ হয়, মাসিটা কি আমরা আমাদের এয়ার যাওয়ার রাস্তাটাকে সরু করে দিই, ওতে তো জোরে যখন যাবে তখনই আওয়াজটা হবে। তো যখন আমরা শ্বাস নিচ্ছি, এয়ার প্যাসেজ সরু হয়ে যাচ্ছে, তাহলে সেই জায়গায় খুব ফোর্সে হাওয়াটা ঢুকছে, সেই সময় অনেক রকম আওয়াজ হয়। হুইসেলের মতো আওয়াজ হয়, কুই কুই আওয়াজ হয়, ঠিক আছে, খসখসে আওয়াজ হয়, মচমচে আওয়াজ হয়। এগুলো আমাদের বিভিন্ন অ্যাজমার ক্ষেত্রে হয়, এমফাইসিমার ক্ষেত্রে হয়। এগুলো বিভিন্ন রোগে বিভিন্ন আওয়াজটা হয় বলে আমরা রোগ ডায়াগনোসিস করতে পারি। এটা সেটবি এই দুটো আমাদের এগুলো বলা হবে না যে কোন রোগের জন্য কোন আওয়াজ হয়। হ্যাঁ, ওই অ্যাজমার ক্ষেত্রে ওই সাই সাই আওয়াজ হয়, সাই সাই আওয়াজ হয়, ঠিক আছে। খুব মিউকাস জমলে, ব্লক হলে ওই হুইসলিং আওয়াজটা হয়। আবার রংকাই হয়, এমফাইসিমার ক্ষেত্রে রংকাই হয়, খসখসে একটা আওয়াজ হয়, ঠিক আছে। এরকম ভাবে ইয়ে আছে। রংকাই আওয়াজটা কি হয় কখন স্যার? হ্যাঁ? রংকাই আওয়াজটা কখন হয়? রংকাই হচ্ছে খসখসে, ওটা এমফাইসিমার ক্ষেত্রে হয়। এমফাইসিমা মানে পুঁজ জমা বা ফ্লুইড জমা, ওই ক্ষেত্রে হবে। চলো, হয়েছে? ও আপনার বুঝে দেখা হচ্ছে তারা বলেন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আচ্ছা